নমস্কার, আমি আঁখি রানী, নয়াখালী মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুর। নবম দশমের শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আমার বিশ্বাস তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশমের শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক বিবরণী। আমরা কিন্তু আর্থিক বিবরণী সম্পর্কে পূর্বের ক্লাসে মোটামুটি একটু ধারণা নিয়েছিলাম। সেখানে আমরা জানলাম কি আর্থিক বিবরণী কাকে বলে, আর্থিক বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়। ধাপ 3 পেয়েছিলাম কি বিষয়তা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। আমরা জেনেছিলাম কিভাবে বিষয়তা বিবরণী তৈরি করব। সেখানে আমরা পেয়েছিলাম মোট মুনাফা, পরিচালনা মুনাফা এবং নিট মুনাফা। আজকে আমি আলোচনা করব কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা আসো, প্রথমে আসো কিভাবে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব। মালিকানা সত্ত্ব বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী দেখো, মালিকানা সত্ত্ব বিবরণী যখন আমরা প্রস্তুত করব, প্রথমে নিতে হবে আমাদের মূলধন। মূলধন যোগ, যদি দেখো যে অতিরিক্ত মূলধন, তাহলে অতিরিক্ত মূলধন নিতে হবে। অতিরিক্ত মূলধন, যদি থাকে মূলধনের সুদ নিতে হবে। মূলধনের সুদ যোগ নিট লাভ বা নিট মুনাফা। কোথায় পেয়েছিলাম? ওই যে বিষয়তা বিবরণীতে আমরা পেয়েছিলাম। যদি নিট মুনাফা হয় তাহলে আমরা যোগ করব যোগ নিট মুনাফা। আর যদি দেখো যে নিট ক্ষতি হয়েছে তাহলে তোমার বাদ যাবে। যদি নিট ক্ষতি হয় তাহলে বাদ যাবে। নিট ক্ষতি বাদ উত্তোলন। উত্তোলন, এখানে উত্তোলন কিন্তু যদি উত্তোলন থাকে, নগদ টাকা উত্তোলন থাকে তাহলেও বাদ যাবে। আর যদি তোমার পণ্য উত্তোলন থাকে তাহলেও কিন্তু বাদ যাবে। পণ্য উত্তোলন, যদি থাকে উত্তোলনের সুদ তাহলে বাদ যাবে। উত্তোলনের সুদ, যদি থাকে আয়কর, জীবন প্রিমিয়াম তাহলে বাদ যাবে। বা আয়কর বা জীবন প্রিমিয়াম। লিখে নাও সবাই। যোগ সাধারণ সঞ্চিতি। দেখো আমি আবারও বলছি, অর্থাৎ আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব তখন কি করব? মূলধন যোগ অতিরিক্ত মূলধন, যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে আমরা যোগ করব। যদি থাকে মূলধনের সুদ তাহলে আমরা মূলধনের সুদ যোগ করব। নিট মুনাফা থাকলে যোগ করব, কিন্তু যদি নিট ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু মূলধন থেকে বাদ দেব। উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলন নগদ টাকা উত্তোলন করলে তাও বাদ যাবে মূলধন থেকে। আর যদি পণ্য উত্তোলন থাকে তাহলেও তাও বাদ যাবে। এরপরে যদি থাকে উত্তোলনের সুদ তাহলে বাদ যাবে। আয়কর থাকলে বাদ যাবে, জীবন প্রিমিয়াম থাকলে বাদ যাবে, কারণ এক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ কমে। যোগ সাধারণ সঞ্চিতি, তাহলে আমরা বের করতে পারবো কি মালিকানা সত্ত্ব বিবরণী। আসো দেখো, তাহলে আমরা এখন কি তৈরি করব? আর্থিক অবস্থা বিবরণী। কি বলছি? আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা তৈরি করব তখন আমাদের নিতে হবে সকল প্রকার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করব তোমাদের মনে রাখতে হবে আমাদের যে পরিমাণ সম্পদ হবে, দায় এবং মালিকানা সত্ত্ব একই পরিমাণ হবে। অর্থাৎ তোমার মোট সম্পদের সমান দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদের যে রেজাল্ট আসবে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব একই রেজাল্ট হবে। তাহলে আসো আমরা কিভাবে প্রস্তুত করব দেখি। প্রথমে আসো মোট সম্পদ। মোট সম্পদ, মোট সম্পদ কি দেখো? চলতি সম্পদ। চলতি সম্পদ, তারপর নেব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ
সম্পদ। এরপর আসো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখো আবারও বলি, যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব আমাদের প্রথম নিতে হবে মোট সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই চারটা নিয়ে হচ্ছে কি আমার মোট সম্পদ। এখন আমরা জানবো চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কোনগুলো। দেখো চলতি সম্পদ, এগুলো কিন্তু সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে, যেহেতু আমরা রেওয়ামিলের অধ্যায়ে কিন্তু এই সম্পর্কে আমরা জেনেছিলাম যে চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ কোনগুলো, তখন আমি আবার তোমাদের মনে করে দিচ্ছি। দেখো চলতি সম্পদ, চলতি সম্পদটা হচ্ছে কি যেটা মেয়াদ তোমার 1 বছরের জন্য, সেটা হচ্ছে তোমার চলতি সম্পদ। যেমন দেখো নগদ তহবিল, নগদ তহবিল, ব্যাংক জমা, নগদ তহবিল বা ব্যাংক জমা, দেনাদার, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য যা কিছু থাক প্রাপ্য লিখে থাকি তাহলে প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, খরচের অগ্রিম, খরচের অগ্রিম, আয়ের বকেয়া। এগুলো হচ্ছে কি তোমার আয়ের বকেয়া, এগুলো হচ্ছে তোমার চলতি সম্পদ। নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, খরচের অগ্রিম, আয়ের বকেয়া, এগুলো হচ্ছে তোমার চলতি সম্পদ। এখন আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আমি লিখে দিলাম না, দেখো আমি মুখে বলি। স্থায়ী সম্পদ কি, অর্থাৎ যে সম্পদগুলো দাম বেশি এবং দীর্ঘদিন টিকে থাকে, বছরের পর বছর টিকে থাকে, সেগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ। যেমন আসবাবপত্র হতে পারে, অফিস সরঞ্জাম, তারপর ঘোড়া ও গাড়ি, ভূমি ও দালান কোঠা, এগুলো সব হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, অর্থাৎ যেগুলো তোমার দীর্ঘদিন টিকে থাকে। এরপর আসে তোমার অলিক সম্পদ। অলিক সম্পদ, অলিক সম্পদ, অলিক সম্পদ কি দেখো, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচ। এরপর সে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটাই, সেটা হচ্ছে তোমার বিনিয়োগ। ঠিক আছে, লিখে দিলাম না, তাহলে কি পেলাম আমরা আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই চারটা সম্পদ নিয়ে হচ্ছে তোমার মোট সম্পদ। মোট সম্পদ, চলতি সম্পদ কি পেলাম, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, খরচের অগ্রিম, আয়ের বকেয়া। এরপর পেলাম কি আমরা স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলো তোমার বছরের পর বছর টিকে থাকে সেগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ। এরপর পেলাম কি অলিক সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন, তারপর প্রাথমিক খরচ। এরপর আসো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেটা হচ্ছে কি তোমার বিনিয়োগ। পেলাম তাহলে মোট সম্পদ। এরপর আসো আমরা বের করবো কি দায় এবং মালিকানা সত্ত্ব। দেখো এখন আমরা বের করবো দায়। এই দায় সমূহ হচ্ছে কি তোমার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এই দুটো নিয়ে হচ্ছে তোমার দায় সমূহ। দেখো চলতি দায়, চলতি দায়, আরেকটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। এই চলতি দায় কি, অর্থাৎ 1 বছরে যে দায় পরিশোধ করতে হয় সেটা হচ্ছে তোমার চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে কি যেটা তোমার দীর্ঘদিনের জন্য যে দায় সেটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়, মানে অনেক বছরের জন্য যে দায় সেটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়। দেখো তাহলে চলতি দায়, একদম চলতি দায় কিভাবে মনে রাখবে, একদম সহজ উপায় হচ্ছে তোমার চলতি সম্পদ যা ছিল তার বিপরীত হচ্ছে তোমার চলতি দায়। ওখানে ছিল চলতি সম্পদ ছিল ব্যাংক জমা, এখানে আমরা লিখতে পারি ব্যাংক জমা অতিরিক্ত। দেখো মনে রাখবা কিভাবে, ওখানে ছিল আমার ব্যাংক জমা, এখানে লিখলাম আমরা ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ তোমার চলতি সম্পদের বিপরীত হচ্ছে তোমার চলতি দায়। ওখানে ছিল দেনাদার, আমরা লিখবো পাওনাদার।
পাওনা দায় ছিল, ওখানে ছিল চলতি সম্পদ ছিল প্রাপ্য বিল, এখানে লিখবো আমরা প্রদেয় বিল, প্রদেয় বিল। তারপর ওইখানে ছিল তোমার খরচের অগ্রিম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি আয়ের অগ্রিম, আয়ের অগ্রিম, এখানে লিখতে পারি আমরা আয়ের অগ্রিম। ওইখানে ছিল তোমার আয়ের বকেয়া, তাহলে এখানে আমরা লিখতে পারি খরচের বকেয়া। অর্থাৎ চলতি সম্পদ হচ্ছে তোমার চলতি সম্পদের বিপরীত হচ্ছে তোমার চলতি দায়, খরচের বকেয়া। তাহলে দেখো আমরা চলতি দায় কি পেলাম, ব্যাংক জমা অতিরিক্ত, পাওনা দায়, প্রদেয় বিল, আয়ের অগ্রিম, খরচের বকেয়া। এখন আসো দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ 1 বছরের বেশি যে দায়টা, সেটি 1 বছরের বেশি সময়ের জন্য যে দায়। দেখো দীর্ঘমেয়াদী দায়, যেমন মনে করো ঋণ, ঋণটা কিন্তু তোমার দীর্ঘমেয়াদী, কারণ ঋণটা 1 বছরের জন্য না, 2 বছর, 5 বছর, 10 বছর, যাই হোক এরকমের জন্য কিন্তু সেই ঋণটা আনা হয়। তাহলে এই যে দায় মানে অনেক বছরের জন্য, সেটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা পেলাম আর দায় সমূহ আর পেলাম কি তোমার দীর্ঘমেয়াদী দায়। দেখো আর্থিক অবস্থা বিবরণীতে আমি বলেছিলাম কি যে তোমার মোট সম্পদ যা হবে, মোট সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। কি বলেছিলাম যে আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ মোট সম্পদ যা হবে, মোট সম্পদ দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলেছি আমি, আর্থিক অবস্থার বিবরণীতে তোমার মোট সম্পদ যা হবে দায় এবং মালিকানা সত্ত্ব সেই একই হবে। মনে করো মোট সম্পদ যদি হয় তোমার 2 লাখ টাকা, তাহলে দায় এবং মালিকানা সত্ত্ব তাহলে 2 লাখ টাকাই হবে, অর্থাৎ তোমার সমান হবে। তাহলে দেখো আমরা মোট সম্পদ কিন্তু বের করতে পারলাম, তারপর দায়ও পেলাম, মালিকানা সত্ত্ব পেলাম। কোথায় যে মালিকানা সত্ত্ব বিবরণী যখন প্রস্তুত করছি তখন কিন্তু আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করছি, তখন কিন্তু আমরা মালিকানা সত্ত্ব পেয়েছি। ঠিক আছে, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব কিন্তু একই হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আর্থিক অবস্থার বিবরণী আমরা ধাপ 3টে জানলাম যে আমরা কিভাবে বের করব, বিশদ বিবরণী কিভাবে প্রস্তুত করব, মালিকানা সত্ত্ব কিভাবে প্রস্তুত করব, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করব। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই কিভাবে বিশদ বিবরণী প্রস্তুত করে, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে, এসব অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তাই আজকে ক্লাস এখানেই শেষ, ভালো থাকো সবাই।